হ্যালো, ওয়েলকাম টু শৌমিস ক্লাসেস। আজকে আমাদের ক্লাসে কিন্তু কোনো ভিভিড টপিক নিয়ে ডিসকাশন থাকছে না, থাকছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে। এক্সাইটেড? ইয়েস ইউ আর। সেটাই তো আমরা চাই, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কে না চাই প্রিভিয়াস ইয়ারে। তো সেই জন্য তোমাদের এই চাহিদা, এই ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্যই শৌমিস ক্লাসে আজকে আমরা নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে টিটেড পেপার 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা, সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট আরো ডিসকাশন। তো চলো আমরা শুরু করে নিই। ইয়াং বেঙ্গল মুভমেন্টের অগ্রদূত কে ছিলেন? ঠিক আছে, ইয়াং বেঙ্গল মুভমেন্ট ভারতীয় বিপ্লবী যে সংগঠন চলছিল বা বিপ্লবীদের বিভিন্ন অ্যাক্টিভিটি চলছিল, আমরা সেখানে দেখেছিলাম ইয়াং বেঙ্গল যে মুভমেন্ট, তাদেরও বিশাল বড় একটা অবদান কিন্তু রয়ে গেছে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। তো সেই ইয়াং বেঙ্গল মুভমেন্টের উত্তরসূরি কে ছিলেন, অগ্রদূত কে ছিলেন? কেশবচন্দ্র সেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাজা রামমোহন রায়। এখানে আনসার হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। উনি ছিলেন এটার অগ্রদূত, মানে ইয়াং বেঙ্গল মুভমেন্ট যে স্টার্ট করেছিল সেই গ্রুপের যে লিডার ছিলেন উনি ছিলেন ডিরোজিও। ওকে, নেক্সট কোশ্চেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক, আমরা জানি অশোক প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের জন্য অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু ওনার জীবনকালের মধ্যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যুদ্ধ সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এবং কলিঙ্গ যুদ্ধের পরে আমরা দেখতে পাই, যদি ইতিহাসে অশোক সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, আমরা সেখানে দেখতে পাই যে কলিঙ্গ যুদ্ধ কিন্তু মহামতি অশোকের লাইফে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হিসাবে নিজের গুরুত্ব রেখেছিল। মানে কলিঙ্গ যুদ্ধের পরে ওনার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাই। ঠিক আছে, তো কি হয়েছিল সেই কলিঙ্গ যুদ্ধের পরে? অহিংস নীতি গ্রহণ করেন, ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন, দিগ্বিজয় নীতি গ্রহণ করেন, উপরের কোনোটিই না। উনি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন এবং সেটা থেকেই কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যখন ধর্ম প্রচার এবং ধর্মের পথে চলে গেছিলেন, এবং সেইখান থেকে কিন্তু চণ্ডাশোক থেকে ওনাকে স্বীকৃতি দেওয়া হয় ইতিহাসের পাতায় মহামতি অশোক হিসাবে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন উনি কলিঙ্গ যুদ্ধের পরে। নেক্সট, এদের মধ্যে কে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, এদের কেউ নেই। আমরা খুব ভালো করে জানি আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্য অভিযান এবং আলাউদ্দিন খলজি একজন একজনের পরিপূরক। দাক্ষিণাত্য অভিযানের কথা বললেই কিন্তু আলাউদ্দিন খলজির কথা আমাদের মাথায় চলে আসে। তো এখানে রাইট আনসার হচ্ছে সি নাম্বার অপশন, আলাউদ্দিন খলজি। নেক্সট, গুপ্ত যুগে বরাহমিহির ছিলেন একজন ভাস্কর, চিত্রকর, বিজ্ঞানী, উপরের কোনোটি নয়। আনসার হচ্ছে সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানী। ঠিক আছে, বরাহমিহির ছিলেন একজন বিজ্ঞানী যিনি গুপ্ত যুগের এই টাইমটাকে বিলং করেন। নেক্সট আমাদের কোশ্চেন, নিচের সুলতানদের মধ্যে কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন? দিল্লির সুলতানের টাইমে আমরা দেখেছিলাম অনেক সুলতানের কথা আমরা ওইখানে ইনফরমেশন পাই। এমন একজন সুলতানের কি বলবো আমরা দৃষ্টান্ত দেখতে পাই যিনি বাজারের যে বিভিন্ন রকমের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ খুব সেটা করেছিলেন এবং সেটা বিষয়ে ওনার বেশ নজরদারি ছিলেন। এবং নানাদারদিন উনি ছিলেন আলাউদ্দিন খলজি। বলবন্না রাজিয়ানা আলাউদ্দিন খলজি ছিলেন যিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপর খুব কড়া নজরদারি করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভক্তি আন্দোলনের প্রাথমিক পর্ব যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল তারা কারা? তারা হচ্ছেন ফার্স্ট অপশন আলভার্স অ্যান্ড নায়ানার্স। আলভার্স আর নায়ানার্সরাই কিন্তু ভক্তি আন্দোলনের যে ফার্স্ট ফেজটা স্টার্ট হয়েছিল ওদের লিডারশিপে। নেক্সট কোশ্চেন, আজমেরের কোন সুফি সন্তের দরগা রয়েছে? মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ, চিরাগ। আজমেরে কোন সুফি সন্তের দরগা রয়েছে? অ্যান্ড আনসার ইজ সি নাম্বার অপশন, চিরাগ। নেক্সট, বিখ্যাত মুঘল স্থাপত্য বুলন্দ দরওয়াজা অবস্থিত কোথায়? আগ্রা দুর্গে, লাল কেল্লায়, ফতেপুর সিক্রিতে, উপরের কোনোটি নয়। এবং সঠিক আনসার হচ্ছে আমাদের তৃতীয় নম্বর অপশন ফতেপুর সিক্রি। ঠিক আছে, ফতেপুর সিক্রিতেই বুলন্দ দরওয়াজা অবস্থিত। নেক্সট
কোশ্চেন আমাদের চলে এসছে, ভারত ত্যাগের পর সুভাষচন্দ্র বসু কোথায় পৌঁছেছিলেন? জাপান, জার্মানি, রাশিয়া। ওয়েল, কোনোটা জায়গাতেই কিন্তু উনি পৌঁছননি। দ্যাট মিন্স আমাদের রাইট আনসার বা রাইট যে অপশানটা সেটা হবে আমাদের ডি নাম্বার। দ্যাট মিন্স উপরে কোনোটিই নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটির কথা আমরা সবাই জানি। তো সেই ইন্ডিয়ান হোম রুল সোসাইটির প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার কে ছিলেন? এনি বেসান্ত। ঠিক আছে, এনি বেসান্ত হচ্ছেন ইন্ডিয়ান হোম রুল সোসাইটির ফাউন্ডার। নেক্সট কোশ্চেন, 1947 সালের 15 আগস্টের ঐতিহাসিক দিনটিতে গান্ধীজি কোথায় ছিলেন? দিল্লিতে, দক্ষিণ আফ্রিকায়, নোয়াখালীতে, উপরের কোনোটি? কোথাও ছিলেন না কিন্তু। এই তিনটি জায়গার কোথাও উনি ছিলেন না। তাহলে আমাদের অপশন হচ্ছে উপরের কোনোটি নয়, কারণ ওই সময় কিন্তু উনি জেলে ছিলেন। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কে আকবরের রাজস্ব দপ্তরের কর্মী ছিলেন না? কানুনগো, পোদ্দার, ভূঁইয়া, এদের কেউ নয়। অ্যান্ড রাইট আনসার ইজ ভূঁইয়া। মানে সি নাম্বার অপশনটা হচ্ছে যিনি রাজস্ব দপ্তরের কর্মী ছিলেন না। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনজন ভক্তি আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন না? কবির, শঙ্করাচার্য, গুরু নানক, শ্রী চৈতন্য। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন না। নেক্সট কোশ্চেন, অ্যান্ড ভেরি মাচ ইন্টারেস্টিং কোশ্চেন। জামাই খাটা রীতি সম্পর্কিত হিকনানি বিবাহ প্রথার সাথে, কাইজগানি বিবাহ প্রথার সাথে, তুইমকানানি বিবাহ প্রথার সাথে, উপরের কোনোটিই নয়। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার অপশন। কাইজগানি বিবাহ প্রথার সাথেই জামাই খাটা রীতিটা সম্প্রচারিত বা এটার সাথে এটা লিঙ্কড। নেক্সট, জাতীয় আন্দোলনের অংশ হিসেবে 26শে জানুয়ারি 1930 সালে কি সংঘটিত হয়েছিল? পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। বি নম্বর অপশন, স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। সি নাম্বার অপশন, ব্রিটিশ কর্তৃক ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। উপরের কোনোটি নেই। ওয়েল, রাইট আনসার, সেদিন কিন্তু স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। বি নাম্বার ইজ দ্য রাইট আনসার। ওকে, তো এখানে আমাদের পার্ট 4-এর কোশ্চেন আনসার শেষ হয়ে গেল। পার্ট 4-এর কোশ্চেন আনসার শেষ হওয়ার সাথে সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। যারা ফেসবুকে আমাদের দেখছেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যদি অফলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড থাকেন, আখাউড়া রোডে রয়েছে আমাদের টিউশন সেন্টার প্লাস কোচিং সেন্টার। অবশ্যই সেখানে আপনারা এনরোল হতে পারেন নিজেদেরকে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে প্রিপেয়ার করার জন্য।